কেউ নিজের গার্লফ্রেন্ডকে শ্বাসরোধ করে মারতে পারে? হ্যাঁ, অনেকেই পারে। পৃথিবীতে এমন অনেক কিছু মানুষরূপী পশু আছে যারা চাইলে অনেক কিছু করতে পারে। আজ এমনই একটি গল্প নিয়ে এসে গেছি। হ্যালো, আমি মামুনি, তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। স্বপ্ননীল মাধুরী দুজনেই খুব ভালো বন্ধুত্ব। এই বন্ধুত্বটা অবশ্য পারিবারিক বলা যেতে পারে। স্বপ্ননীলের বাবা মেডিকেল কলেজের ডাক্তার, মাধুরীর বাবা ওই কলেজে কর্মরত। দুজনেই ডাক্তার। স্বপ্ননীলের বাবা কার্ডিওলজিস্ট, মাধুরীর বাবা নিউরোলজিস্ট। পারিবারিক বন্ধুত্ব থাকলেও মাধুরী আর স্বপ্ননীল দুজন দুজনকে খুব ভালোবাসে। স্বপ্ননীল একটু অসুস্থ ছিল, মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো। মাঝে মাঝে বলা ভুল, সবার তুলনায় শ্বাস নিতে একটু বেশি কষ্ট হতো স্বপ্ননীলের। যাই হোক, সেই ছোটবেলার বন্ধুত্ব। অবশ্য ছোটবেলা থেকেই এই সমস্যায় ভুগছিল স্বপ্ননীল। ছোটবেলা থেকে মেলামেশা করতে করতে সেটা কবে যে ভালোবাসায় পরিণত হয়ে গেছে তারা দুজনেই জানতো না। মাঝে মাঝে স্বপ্ননীল মাধুরীর সাথে খারাপ আচরণ করত, মাধুরীর সাথে কথা বলা বন্ধ করে দিত। একবার তো মাধুরীকে ইচ্ছে করে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। মাধুরীর নাক ফেটে গিয়েছিল। মাধুরী সেটা বুঝতে পেরেছিল, কিন্তু স্বপ্ননীলকে জিজ্ঞেস করতেই সে বলেছিল, আমি কেন এটা করব? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কেন আঘাত করব? মাধুরী স্বপ্ননীলের কথা বিশ্বাস করেছিল। বিশ্বাসটা অন্য জিনিস। যাই হোক, এগুলো পুরনো ঘটনা। 25 তারিখ সকালবেলা স্বপ্ননীলের বাবা ও মাধুরীর বাবা একটি কনফারেন্সের ডাকে দুজনেই একই সাথে একই গাড়িতে গেল দিল্লিতে। 3 দিন পর পর কনফারেন্স, 26, 27, 28। 25 তারিখে বেরোতে হয়েছিল, অনেক দূরের পথ, ঠিক সময় মতো পৌঁছানো জরুরি। 26 তারিখ রাত্রিবেলা স্বপ্ননীলের শরীরটা একটু খারাপ ছিল, শ্বাসকষ্টের পরিমাণটা বেড়ে গিয়েছিল। ঘরে শুয়েছিল, এমন সময় মাধুরীর ফোন এলো। চলো না একটু কফি খেয়ে আসি। স্বপ্ননীল না বলতে পারল না, তবুও চেষ্টা করেছিল। বলেছিল তোমার মা বকবে। মাধুরী বলল, মাকে বলেছি, মা যেতে বলেছে। বলেছে তাড়াতাড়ি চলে এলেই হবে। স্বপ্ননীল বলল ঠিক আছে। শরীর খারাপের কথাটা মাধুরীকে জানালো না। এদের সম্পর্কের কথাটা দুই পরিবার জানতো। সবটা মেনে নিয়ে বিয়ের দিন ঠিক করেছিল 2 বছর পর। আসলে পড়াশুনো শেষ না করে দুজনেই বিয়ে করতে চায় না। কথা এ অবধি পাকা ছিল। রাত 9টার সময় গাড়ি বের করে বাড়ি থেকে ড্রপ করে একটি কফি শপে এলো। স্বপ্ননীল বারবার ইনহেলার নিচ্ছিল। অনেক দিন থেকে সে ইনহেলার ইউজ করে। মাধুরী খেয়াল করলো বারবার ইনহেলার নিচ্ছে, মাধুরীর সাথে ঠিক করে কথা বলছে না। মাধুরী বলল, তোমার শরীর খারাপ, আমাকে ফোনে বলতে পারতে, যেতাম না। স্বপ্ননীল বলল, ছাড়ো, ঠিক আছে। মাধুরী স্বপ্ননীলের চোখে তাকাতেই দেখলো চোখ দুটো রক্তবর্ণ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাধুরীর দিকে। মাধুরী তাকাতেই চোখ নিচু করে বলল, চলো এবারে বাড়ি ফেরা যাক। স্বপ্ননীল মাধুরীকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজে বাড়ি চলে এলো। পরের দিন সকালে মাধুরীর মায়ের ফোন এলো স্বপ্ননীলের ফোনে। ফোন রিসিভ করতেই কান্নার গলায় স্বপ্ননীলকে বলল, মাধুরীকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ফোন সুইচড অফ। আমি সব বন্ধু বান্ধবীদের বাড়ি খোঁজ নিয়েছি, কোথাও নেই। স্বপ্ননীল বলল, হয়তো কোথাও বেরিয়েছে, ফোনটা হয়তো চার্জ নেই। মাধুরীর মা বলল, আমাকে না বলে কোথাও যায় না, তুমি একটু দেখো না বাবা। ওর বাবা তো বাড়ি ছিল না, কাল ফিরবে। স্বপ্ননীল বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না আন্টি, আমি দেখছি। স্বপ্ননীল মাধুরীর মা দুজনেই সারাদিন হন্যি হয়ে খুঁজলো, কোথাও পেল না। অবশেষে ফোন করলো মাধুরীর বাবাকে। ফোন করতেই সাথে সাথে রওনা দিয়ে দিল মাধুরীর বাবা। বলল, আমার ফিরতে ফিরতে মাঝরাত, তুমি থানায় ডায়েরি করো। স্বপ্ননীল থানায় গিয়ে মিসিং ডায়েরি করলো। পুলিশ হন্যি হয়ে খুঁজছিল। এত নামী ডাক্তারবাবুর একমাত্র মেয়ে বলে কথা। বিভিন্ন সোর্স লাগিয়ে দিল চারিদিকে। সারা রাতটা এভাবেই কেটে গেল। দুই পরিবারে কারো চোখে ঘুম নেই। 28 তারিখে সকালে মাধুরী চোখ খুলে দেখল একটি অন্ধকার ঘরে বিছানায় শুয়ে আছে, হাত পা মুখ বাঁধা। চারিদিকে অন্ধকার খা খা করছে। টেবিলে একটি চার্জার লাইট, খুব কম আলো। মাধুরী হতাশ হয়ে গেল, চোখ দিয়ে শুধু জল গড়াচ্ছিল। চিৎকার করতে পারছিল না, মুখে সেলোটেপ দিয়ে আটকানো ছিল। চারিদিকে অন্ধকার, কোথায় দরজা কোথায় জানালা কিছুই নজরে পড়ছিল না। মাধুরীর শ্বাসকষ্ট হচ্ছিল, এমন পরিবেশে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে এভাবে কখনো নিজেকে মানিয়ে নেয়নি। খুব ভয় লাগছিল মাধুরীর। হট করে কে যেন দরজা খুলল। দরজার অনেক দূর থেকে ঠিক করে দেখা যাচ্ছিল না। পায়ের গটগট শব্দ করে হেঁটে আসলো, মাধুরীর সামনে এসে দাঁড়ালো। মাধুরী ভয়ে শিহরিত।
আস্তে আস্তে সামনে এলো। মুখটা দেখা যাচ্ছিল না, মাস্ক পরা ছিল। মাধুরীর মুখ থেকে স্যালোটেপটা খুলে দিল। মাধুরী ভয়ে ভয়ে বলল, কে তুমি? আমাকে কেন বন্দি করে রেখেছো? কি চাও? আমার বাবাকে চেনো? আমাকে চেনো? এমন অবস্থা করব তোমার, সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। এই কথাটা শুনে মাস্ক পরা লোকটি রাগে মাধুরীকে এক ঘুষি মারল। দাঁত থেকে রক্ত বের হলো। সাথে সাথে মাধুরী বলল, কেন মারছো আমাকে? আমি কি করেছি? আমি ছাড়বো না। মাস্ক পরা লোকটি আবার মুখে স্যালোটেপ আটকে দিল। মাধুরীর গা থেকে সমস্ত বস্ত্র খুলে নিল। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল মাধুরীর ওপর। মাধুরীর সারা শরীরে নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে দিল। মাধুরী যন্ত্রণা সহ্য করতে পারছিল না, চিৎকার করতে পারছিল না, মুখ আটকানো ছিল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে শ্বাসকষ্ট শুরু হলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। এই দেখে মাস্ক পরা লোকটি আনন্দে জোরে জোরে হাততালি দিচ্ছিল। মাধুরীর শ্বাস যত জোরে জোরে পড়ছিল তত জোরে জোরে হাততালি দিচ্ছিল মাস্ক পরা লোকটি। মুখে কোনো কথা নেই, নীরবে হাতে তালি দিয়ে যাচ্ছে। মাধুরী বেশি শ্বাসকষ্ট হওয়ায় মুখ দিয়ে স্যালোটেপ খুলে দিল। মাস্ক পরা লোকটি মাধুরীর হাতের বাঁধনটা খুলে দিল। পাটা বাঁধাই ছিল। একটি টেবিল এগিয়ে দিল মাধুরীর সামনে। মাধুরী একটু সুস্থ বোধ করতেই টেবিলে তাকিয়ে দেখল একটি বোতলে জল রাখা। খুব তেষ্টা পেয়েছিল, তাড়াতাড়ি জল খেলো। তাকিয়ে দেখলো লোকটি আর নেই। এভাবে 3 দিন অত্যাচারিত হলো মাধুরী। এদিকে স্বপ্ননীলের ফ্যামিলি, মাধুরীর ফ্যামিলি খুব চিন্তিত, ভেঙে পড়েছিল। মাধুরীর শোকে কোনো মতেই মাধুরীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। চতুর্থ দিন মাধুরী অসুস্থ থাকলেও মনকে শান্ত করেছিল। মনে মনে ভেবেছিল এভাবে বেশি দিন চলতে পারে না। এমন সময় মাস্ক পরা লোকটি ঢুকলো, মাধুরীর সামনে এলো। কোনো কথা নেই, এসেই মাধুরীকে মারতে শুরু করলো। মাধুরী কোনো মতে হাত খুলে মুখ থেকে স্যালোটেপ খুলে তাড়াতাড়ি ওই লোকটির মাস্ক মুখ থেকে টেনে খুলে দিল। অন্ধকারের অল্প আলোতে মুখটি দেখে অবাক হয়ে গেল মাধুরী। বলে উঠল, তুমি তুমি এটা কেন করলে? মাধুরী কান্নায় ভেঙে পড়ল। আসলে এই মাস্ক পরা লোকটি আর কেউ নয়, তার ছোটবেলার বন্ধু, ছোটবেলার প্রেমিক স্বপ্ননীল। মাধুরী বলল, কেন কেন এটা করলে তুমি? এত বড় অমানুষ তুমি, আমাকে এত যন্ত্রণা দিলে। মাধুরী চিৎকার করে বলল, বলো, চুপ করে থেকো না। স্বপ্ননীল বলল, এতেই এত কষ্ট পেলে? আর আমি যে যন্ত্রণা ভোগ করেছিলাম 3 দিন, তুমি যন্ত্রণা দিয়েছিলে, কষ্ট দিয়েছিলে ওই 3 দিন। প্রত্যেক সেকেন্ড আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিলাম। আমার কিছু করার ছিল না। মাধুরী বলল, স্বপ্ননীল, সেই ছোট্টবেলার রাগ এতদিন ভোলনি তুমি? এত বছর পুষে রেখেছ। আমাকে ভালোবাসো, বিয়ের কথা ঠিক হয়েছে আমাদের, এগুলোর নিছকই সব নাটক ছিল তোমার? স্বপ্ননীল বলল, হ্যাঁ হ্যাঁ, এগুলো নাটক। আমি তোমাকে কোনো দিনই ভালোবাসিনি, এইগুলো নাটক ছিল। আমি এতদিন অপেক্ষায় ছিলাম, এতদিন পর সুযোগ এলো। আমি এখনও কষ্ট পাই, সারাক্ষণ শ্বাসকষ্ট হয়, আর এগুলোর জন্য দায়ী তুমি। মাধুরী বলল, স্বপ্ননীল, আমি তখন খুব ছোট, এত কিছু বোঝার ক্ষমতা আমার ছিল না। বাবার সাথে আমরা দুজনেই হসপিটালে গিয়েছিলাম। খেলা করতে করতে তুমি বললে লুকোচুরি খেলবো। আমি বললাম ঠিক আছে। খেলতে খেলতে কখন যেন বাবার চোখের আড়াল হয়ে মৃত্যু লাশেদের ঘরে ঢুকে পড়েছিলাম। টিফিন আওয়ার্স ছিল, সারা ঘর ফাঁকা। তুমি বললে চোখ বন্ধ করো, আমি লুকোবো। আমি চোখ বন্ধ করতেই তুমি লুকিয়ে পড়লে ফাঁকা একটি মৃতদেহ রাখা ফ্রিজের ড্রয়ারে। আমি হালকা চোখ খুলে তোমায় লুকোতে দেখেছিলাম। আমি খেলার ছলে বাইরে থেকে ড্রয়ারটা আটকে নক করে দিলাম। ভাবলাম তুমি আর বেরোতে পারবে না, আর আমাকে জ্বালাতেও পারবে না। আমি কি সেদিন ভেবেছিলাম এই ড্রয়ারে আটকে থাকলে তুমি কত কষ্ট পাবে, অসুস্থ হয়ে পড়বে? এত ভাবার বয়স আমার তখনও হয়নি স্বপ্ননীল। তুমি 3 দিন ঠান্ডা ড্রয়ারে আটকে ছিলে, সবাই খোঁজ করছিল। আমি ভয়ে বলতে পারিনি, মা যদি বকা দেয়, সেই ভয়ে। অনেক খোঁজাখুঁজির পর আমি বলেছিলাম। 3 দিন পর তোমায় যখন বের করলো, তোমার শরীর নীল হয়ে গেছিল, ঠান্ডা হিম, অসুস্থ হয়ে নিঃসাড়ে পড়েছিলে। অনেক দীর্ঘ সময় পর্যন্ত তোমার চিকিৎসা চলছিল। মানসিক দিক থেকে নিজেকে হারিয়ে ফেলেছিলে। আমার খুব কষ্ট হয়েছিল।
দীর্ঘদিন ধরে চিকিৎসা চলার পর আস্তে আস্তে তুমি মানসিক ভারসাম্য ফিরে পেলে। এখনও কষ্ট পাও তুমি স্বপ্ননীল, এখনও প্রতিটা সময় কষ্ট ভোগ করো। এই কষ্টের জন্য কোথাও না কোথাও আমি দায়ী। সেই জন্য তোমার হাত সেই দিনের পর থেকে আমি আর ছাড়িনি। এখনও তোমার হাতটি শক্ত করে ধরে রয়েছি স্বপ্ননীল। তুমি একটা পশু। স্বপ্ননীল বলল, খুব কথা ফুটেছে তোর না? আগের মতো মুখে স্যালোটেপ আটকে দিয়ে হাত বাঁধতেই টেবিলে রাখা জলের বোতল দিয়ে স্বপ্ননীলের মাথায় আঘাত করল মাধুরী। স্বপ্ননীল হাত থেকে বোতল কেড়ে হাত পা বেঁধে দিয়ে চলে গেল। স্বপ্ননীল বাড়ি ফিরতেই দেখল স্বপ্ননীলের মা গেটের সামনেই দাঁড়িয়ে। মাথা থেকে রক্ত ঝরছিল স্বপ্ননীলের। সেই দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মাথায়, লাগলো কি করে? স্বপ্ননীল বলল, রাস্তায় পড়ে গিয়েছিলাম। ও ছাড়ো, কিছু না। এদিকে পুলিশ তদন্তে ডেকে পাঠিয়েছিল। স্বপ্ননীল পুলিশের কাছে যেতেই পুলিশ বলল, এ কি, মাথা ফাটলো কি করে? স্বপ্ননীল বলল, পড়ে গিয়েছিলাম। পুলিশ বলল, এটা দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে কেউ ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। এই কথা শুনেই রেগে স্বপ্ননীল বলল, কি বলতে চান আপনি? উল্টোপাল্টা কি বলছেন? পকেট থেকে ইনহেলার বের করে বারবার ইনহেলার নিতে থাকলো। পুলিশ তাই দেখে বলল, রিল্যাক্স। জল দিয়ে বলল, জল খান, এত উত্তেজিত হচ্ছেন কেন? কিছু জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দিল স্বপ্ননীলকে। এদিকে মাধুরী ভাবছিল এখান থেকে তাকে বেরোতে হবে, নইলে স্বপ্ননীল তাকে মেরে ফেলবে। হাতটা খোলার চেষ্টা করলো। খুব কষ্টের পর হাতটা সে অবশেষে খুলতে পারল। মুখের স্যালোটেপটা তাড়াতাড়ি খুলে পায়ের বাঁধনটি খুলল। এক দৌড়ে গেল দরজার দিকে। দরজা বাইরে থেকে নক করা, বহু চেষ্টার পরেও খোলা গেল না। জানালার দিকে তাকাতেই দেখলো জানালার অর্ধেক পোর্শনটা কাঁচ দিয়ে ঢাকা ছিল। টুল দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেললো জানলার কাঁচ। ছোট্ট জায়গা, কোনো মতে টুলের উপরে দাঁড়িয়ে অতি কষ্টে জানালা দিয়ে বের হলো। দৌড়ে বাইরে বেরিয়ে গেল। অজানা এক জায়গা, সেখানকার কোনো কিছুই মাধুরী চেনে না। চারিদিকে জঙ্গল, লোক বসতি নেই। অজানা উদ্দেশ্যে ছুটতে থাকলো। অবশেষে দেখলো একটি বাইপাস রোড। রোডে উঠে ছুটতে থাকলো। দেখলো একটি গাড়ি, গাড়ির সামনে গিয়ে পড়লো মাধুরী। গাড়িটি দাঁড়িয়ে গেল মাধুরীকে দেখে। তাড়াতাড়ি গাড়িতে উঠে সব কথা খুলে বলল, বাড়ির অ্যাড্রেস বলল। সেই ভদ্রলোকটি সঠিক অ্যাড্রেসে পৌঁছে দিল মাধুরীকে। মাধুরীর বাবা মা মাধুরীকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে গেল। সব কথা খুলে বলল মাধুরী বাবা মাকে। মাধুরীর বাবা দেরি না করে পুলিশের কাছে গিয়ে সব কথা বলল। পুলিশ অ্যারেস্ট করলো স্বপ্ননীলকে। স্বপ্ননীল মানসিক দিক থেকে অসুস্থ ছিল। তার ট্রিটমেন্ট শুরু হলো। মাধুরী আস্তে আস্তে সুস্থ হলো, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিল। স্বপ্ননীল ঠিক দায়ী ছিল কি আজকের এই ঘটনার সাথে? আসলে পরিস্থিতি মানুষকে হিংস্র করে তোলে।